ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দর্শক বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ নিয়ে, আর অবশ্যই বাংলাদেশে যখন আমরা আলোচনা করি তখন বাংলাদেশের শিক্ষক নিগ্রহ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আর সম্প্রতি শিক্ষাঙ্গনে কিছু ঘটনা আমাদের খুব ব্যথিত করে তুলেছে। কোনো এক সময় ছাত্র ছিলাম ভেবে এসব ঘটনা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। একজন শিক্ষককে যখন স্কুলে ঢুকে অভিভাবকরা এবং এলাকাবাসীরা বেধড়ক মারধর করে তখন শিক্ষার অঙ্গন লজ্জিত হয়। আর অভিভাবক এবং এলাকাবাসীদের সাথে যখন ছাত্রছাত্রীরাও শিক্ষককে শারীরিকভাবে নিগ্রহ করে তখন শিক্ষা কলঙ্কিত হয়। চলতি মাসে তেলিয়ামুড়া কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষাঙ্গন লজ্জিত হলো এবং শিক্ষা কলঙ্কিত হলো। একজন শিক্ষক যদি কোনো ধরনের অন্যায় বা অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে আইনত। অভিভাবক এবং ছাত্রছাত্রীদের আইন হাতে তুলে নেবার কোনো অধিকার নেই। কিন্তু কেন হলো সেটা? আজকাল অনেকেই মনে করেন ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক দিন দিন অবনতির পথে হাঁটছে, যার ফলস্বরূপ এ ধরনের ঘটনা ঘটছে। সত্যি কি তাই? আমাদের প্রশ্ন, শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্কটা এখন কি আর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতার বন্ধনে আবদ্ধ নেই? ছাত্র ও শিক্ষকদের মাঝে সুন্দর এবং নিবিড় সম্পর্ক কেন এবং কিভাবে নষ্ট হলো? শিক্ষার্থীরাই বা খারাপ হয়ে গেল, নাকি শিক্ষক পণ্ডিতরা আজ তাদের আদর্শ থেকে বিচ্যুত? চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজ্যের শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ ননী গোপাল দেবনাথ। ননী স্যার, আপনার কাছে আসি এই ব্যাপারটাতে প্রথম, যে তেলিয়ামুড়ার শিক্ষক নিগ্রহের ঘটনা আপনি কিভাবে দেখছেন? এটা প্রথমত হলো এই ধরনের আমি শিক্ষক যদি ভুল করে বা শিক্ষক নিয়ে অনেক রকম আন্দোলন বা অনেক কিছু হয়েছে, অতীতে হয়েছে, এটা নতুন কিছু না। হয়তো দরজা বন্ধ করে রেখেছে, তালা দিয়েছে, বাইরে এই করেছে সেই করেছে, কিন্তু একজন শিক্ষককে প্রকাশ্য মাঠের মধ্যে ছাত্ররা দেখলাম জুতো এবং ঝাঁটা নিয়ে ওনাকে মারছেন। ক্লাসরুমে উনি স্টাফ রুমে ঢুকেছেন, সেখানেও মারছেন, এবং দেখা গেল ওনার কোনো কলিগ বা কেউ এগিয়ে আসছে না ওনাকে রক্ষা করার জন্য। তো এই যে একটা সিমটম, এটা অত্যন্ত বাজে জিনিস আমার মনে হয় আর কি। ওনাকে পুলিশের হাতে তুলে দিতে পারতো বা অন্য কিছু করতে পারতো, এবং এটার যে রিয়াকশনটা, এটা সারা রাজ্যে কিন্তু ভালোভাবে যায়নি। অনেক স্কুলেও আমরা দেখলাম যে ছাত্ররা দেখা যায় কি যে স্যার আপনাকে আমরা শ্রদ্ধা করতে পারলাম না, ওরাও প্লে কার্ড নিয়ে বিষয়টা করছে। আমি ব্যক্তিগতভাবেও দেখলাম অনেকের সঙ্গে কথা বলে, কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেটা সিনটা দেখা গেল আর কি, এটা একদম পুরোপুরি হয়নি। তো এটার পেছনে যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখতে যাই, তাহলে এটা তো এমনিতে একদিনে হয়নি, এটা জেনারেট করছে। যেমন প্রথম আমি আলোচনায় বলছিলাম যে বাংলাদেশের এটা একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের এখানে, যেভাবে শিক্ষকদেরকে ইয়ে করার জন্য এটা আছে। আর দ্বিতীয় হলো আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যে ঝামেলা আছে। ঝামেলা বলতে এই কারণে, মানে একটু গোলমাল আছে আর কি। এখন এখানে নো ডিটেনশন পলিসি চলছে। নো ডিটেনশন পলিসি, ক্লাস 8 অবধি কোনো পড়াশোনার কোনো মানে কিচ্ছু নেই, মানে পাশ করে যাচ্ছে, অর্থাৎ 0 পেলেও পাশ করতে পারছে। তো পড়াশোনা তাদের করতে হবে, করে পাশ করতে হবে, এই জিনিসটা ছাত্ররা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। 2 নম্বর হলো আপনার এই যে পরীক্ষা পদ্ধতি না থাকে, যেমন ক্লাস 9 থেকে আবার নম্বরের ব্যাপার সবার আছে, তো তখনই যদি কিছু করা হয় বা যদি বলে, সেটা নিয়ে আবার একটু মুশকিল হয়। আরেকটা বিষয় হলো যে এখন না পড়লেও এরকম একটা কনসেপ্ট সৃষ্টি হয়েছে যে নাম্বার দিয়ে দাও। মানে ছাত্র কিছু জানুক বা না জানুক, দেখা যায় কি 90% বা 95% নম্বর পেয়ে পাস করছে, কিন্তু তার মধ্যে বেসিক জিনিসটা, পড়াশোনার নলেজটা নেই, বই বিক্রিও হচ্ছে না। স্কুলগুলিতে শিক্ষকের মহা সংকট চলছে। এখন ছাত্রদেরকে আরেকটা বিষয় হলো কি, যে তাদেরকে কোনো রকম শাসন করা যায় না। এক সময় শাসন ছিল স্কুলে, মানে শিক্ষক মশাইরা বেতও ছিল, বা এখন অরালিও কিছু করা যায় না। যদিও এই জায়গা আসার পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান আছে, এই কারণে যে অনেক শিক্ষকরা দেখা যায় হয়তো প্রাইভেট টিউশনের সাথে যুক্ত, স্কুলের ছাত্রদেরকে পড়ান, তাদেরও কিছু দুর্বলতা ছিল থাকাতে, বা অনেক সময় দেখা যায় কি অনেক বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ছাত্রদের উপর বেশি শারীরিক নির্যাতন হয়েছে, তার ধরুন নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট এবার দেখা গেল যে না, আমরা বেদ দিতে পারবো না।
কিন্তু ভালোবাসার আর কি শাসন করা তারই সাথে সোহাগ যিনি করেন বেশি। এই যে বিষয়টা যে কনসেপ্টটা যে এটা এখন শিক্ষকরাও দায় সারা ভাব না, সেটা কি হারিয়ে গেল তাহলে স্যার? হারিয়ে গেছে তো, সেটা নেই তো এখন। আর যেহেতু এদেরকে পড়াশোনার জন্য কিছু বলা যায় না, গার্জিয়ানরা মোস্ট সেন্সিটিভ, সাংঘাতিক সেন্সিটিভ, কিছু বললেই ওরা ছুটে আসে। তারপরে তো নানা রকম বিষয় টিষয় আছেই। যেহেতু পড়াশোনার ব্যাপারটার মধ্যেই শিথিলতা দেখা দিয়েছে, আরো দেখা যায় কি স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতার কারণে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে 5 জন 6 জন শিক্ষক দিয়ে চলে। এরা পড়াশোনার বাইরে বা অফিসিয়াল কাজকর্ম করে তারা ওই যে ডিসিপ্লিন দেখবে এই সমস্ত দেবে, এদিকে তাদের নজর নেই। দ্বিতীয়ত হলো আমরা কতগুলো দেখছি, মানে চতুর্থত কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি, নেশা মুক্তির কথা আমরা বলছি, কিন্তু নেশাগ্রস্ততায় যে ইয়াং জেনারেশন তাদের মধ্যে 9-10 এর বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনি দেখবেন ত্রিপুরার যে সমাজ তো আর স্কুলগুলি সমাজের বাইরে না। আমাদের রাজ্যে কি এরকম দক্ষ পকেটমার ছিল কখনো? বাইরের থেকে কিছু আসছে, ওই যে অন্য প্রদেশ থেকে আসাম টাসাম এই সমস্ত বাংলাদেশ থেকে উঠছে, মানে এত দক্ষতা। আর এখানে এই যে নেশাটার কারণে এরা পাগল হয়ে গেছে, টাকা পয়সা পায় না। আপনারা দেখবেন মা বাবাকে, মাকে মারছে, বাবাকে মারছে, বাড়িতে অশান্তি, হ্যাঁ বাড়িতে অশান্তি হচ্ছে। এই যে শিশু মনগুলো, সেই শিশু মনগুলো এই সমস্ত ঘটনাগুলো দেখছে। সুতরাং এটা লনেসনেস যেটা আর কি, মানে আইন শৃঙ্খলার হীনতা, স্কুলগুলিতেও ওই রকম একটা প্রভাব অলরেডি সেখানে পড়ে গেছে, যার দরুন এতটা সাহস পাচ্ছে। না হলে একজন শিক্ষককে এইভাবে হেনস্থা করা যায় কিন্তু। এটা তো একটা ঘটনা আমরা দেখলাম। ঠিক। এখন স্কুলেও শিক্ষকরা কি হচ্ছেন, শুধু ক্লাসে যায়, ভালো লাগলে পড়ায়, নাহলে শুধু লেকচার দেয়, আর কি করে কি না করে। আপনি যেটা বলছিলেন যে দায় সারা ভাব, হ্যাঁ দায় সারা ভাব। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। গৌতম বাবু, আপনার কি মনে হয় স্যার, এই যে তেলিয়ামুড়ার যে ঘটনাটা হলো, এই ঘটনাটা তেলিয়ামুড়ার ঘটনা শুধু একটা বিক্ষিপ্ত ঘটনা বলে আমরা এটাকে ভাবতে পারি না। গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা, অভিভাবক এবং শিক্ষক সমাজ এই ঘটনাগুলো দেখেছে, এই চিত্রগুলো দেখেছে, দেখে কি প্রতিক্রিয়া? কৃষ্ণপুরটা জাস্ট একটা ইস্যু। আমরা যেমন একটা কথা যদি বলি, মা জন্ম দেন, শিক্ষক তার প্রাণ সঞ্চার করেন, এটাই হলো শিক্ষার বেস পয়েন্ট। আচ্ছা। এবং ভারতবর্ষের ওই আসবে শুধু আমরা কৃষ্ণপুর বা এই কাহিনীটা নিয়ে বসে থাকলে, আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি, সেই গুরুকুলের শিক্ষা ব্যবস্থা, আজকে শিক্ষক বলছে, আমরা একসময় বলতাম আচার্য, মানে আচরণ যিনি শিখাবেন, তাহলে শিশুকে আচরণ শিখান কে? শিক্ষকরা। তারপর তার বাড়িতে একটা পরিমণ্ডল থাকে। কিন্তু আজকের দিনে বিশেষ করে আমরা মানে স্বাধীনতার পর বা 60-এর দশক 70-এর দশকের পর থেকে কিন্তু একটা সমাজ ব্যবস্থা ছিল। আমরা যখন স্কুলে যেতাম, আমাদের বাবা মারা বলতো, মানে আমার ছেলে মেয়েদের শুধু প্রাণটা রেখে আপনি শাস্তি দিন। এবং আমাদের শিক্ষকরা আমরা দেখতাম বাড়ির পেছন দিয়ে, তখন তো ম্যাক্সিমাম বেড়ার ঘর, আমাদের শিক্ষকরা ওই জানলা দিয়ে বেড়া দিয়ে দেখতো পড়ছে কিনা। এই বাড়িতে এসেও মারছে, স্কুলে গিয়েও মারছে। আমরা কিন্তু কোনোদিন প্রতিবাদ করিনি। শিক্ষক স্কুলে মার খেয়েছি বললে বাড়িতে এসে মার খেতাম, তার মানে কিছু করেছিস। তারপরে আস্তে 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 এটা যেটা ওই ননিবাবু একটু বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, 80-র দশকের থেকে কিন্তু টিউশনটা শুরু হয়ে গেছে। আচ্ছা। টিউশনটা যখন শিক্ষকরা যখন টিউশন করছেন, আমি শিক্ষকের সঙ্গে কিন্তু ফ্রি হয়ে গেছি, কারণ আমার সঙ্গে লেনদেন হচ্ছে। একটা জিনিস কি, যখন অর্থনৈতিক লেনদেন হয় তখন অটোমেটিক্যালি শিক্ষকও দুর্বল থাকে, ছাত্র ঘাড়ে উঠে যায়। এই যে পর্যায়টা ধীরে ধীরে চলছে, একটা টাইম এসে কি আমাদের শিক্ষকরা সম্পূর্ণরূপে মানে অর্থনৈতিক দিকে নেশা ঢুকে গেছে, মানে অর্থ ইনকামের। অটোমেটিক্যালি স্যাররা দেখছি অনেক স্কুল থেকে, অনেক জায়গা থেকে স্যাররা পিকনিকে নিয়ে যায় টিউশন বেসকে, এইভাবে যে ফ্রি হয়ে গেছে, এটা একটা কাল। দ্বিতীয়ত, সারা ভারতবর্ষে প্রাইভেট স্কুলের রমরমা বেড়ে গেছে। খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কুল কলেজ প্রাইভেট বেস। তো প্রাইভেট বেস স্কুলগুলোতে কিন্তু সেখানেও কিন্তু স্টুডেন্ট যাচ্ছে, একই অবস্থায় পড়ালেখা করছে, ওরা কিন্তু ভালো রেজাল্ট করছে। আর আমাদের গ্রামে গঞ্জের স্কুলগুলো, মানে সরকারি স্কুলগুলোকে কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। অটোমেটিক্যালি শিক্ষকরাও ছাত্রদের সঙ্গে ডিফারেন্স হয়ে যাচ্ছে। এবার শিক্ষকরাও দাসেরা, যেটা বলছেন। আর রিসেন্টলি যেগুলো চলছে, এটা কিন্তু আজকে না, আমি 1993-94-ও দেখেছি স্কুলের ভিতরে ঢুকে মাস্টারকে মেরেছে। এগুলো পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার পরিস্থিতির জন্য কিন্তু
হয়েছে। তো এগুলো আগের থেকে শুরু হয়েছে, কিন্তু এই শিক্ষা এবারে যে মহল বাংলাদেশের কতটা বিষাক্ত করে এই সব ঘটনাগুলো বিষাক্ত করে দিয়েছে। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ছাত্রদের কিছু বলা যাবে না। কার জন্য বলছে? ওই যারা আজকে হাই কোয়ালিটি স্টুডেন্ট, যারা আজকে হাই পজিশনে বড় বড় স্কুলগুলোতে পড়ছে, ওদের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এটা আমাদের গ্রামের মধ্যে এসছে। এবার যেটা বলছেন স্যার, যেটা বলছেন কথাটা বাস্তব। মিড ডে মিল শুরু হয়েছে, শিক্ষক কি মিড ডে মিল দেখবে নাকি? যতগুলো স্কিম শুরু হয়েছে প্রত্যেকটাতে করাপশন শুরু হয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সঙ্গে একটা রিলেটেড। তাহলে করাপশনটা যে মাত্র শুরু হয়েছে প্রত্যেকটা জানে, প্রতিনিয়ত পত্রপত্রিকাতে উঠছে। তাহলে সেই যে শিক্ষকদের যে আদর্শ, শিক্ষকদের যে ঐতিহ্য, সেটাকেও কিন্তু সমাজ ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। শিক্ষার ব্যবস্থাপনা ভেঙে দিচ্ছে। তাহলে কেউ বলছিলেন যে শিক্ষক একজন, আজকাল দেখা যায় মানে একাংশ শিক্ষকতা করেন ওনার বাড়িতে বা ওনার কোচিং সেন্টারে, আর স্কুলে যান অন্য কাজ করতে। আর যেমন এই যে কৃষ্ণপুরের যে কেসটা, মানে এত ফ্রি হয়ে গেছে ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকরা বা ছাত্রছাত্রীরা, ওরা যে কোনো কিছু করতে বিন্দুমাত্র, বাংলাদেশের একটা এফেক্ট আছে। তারপর কাউকে কিছু বলা যায় না। যেমন আমি যে স্কুল থেকে রিটায়ারমেন্টে গেছি, আমার স্কুলে একটা মানে প্রতিনিয়ত হতো, আমি স্কুলের মধ্যে প্রেজেন্ট, আমি একটা স্কুল চালাচ্ছি, কিন্তু প্রতিনিয়ত শিক্ষকরা কিছু বললেই গাইডিয়ান দৌড়ে এসে যায়, ফট করে এসে গিয়ে মাঠের মধ্যে, স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে প্রতিবাদ করছে, আরে একটু যদি মানে ইয়ে না করা হয়, শাসন না করা হয়, তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন পাচ্ছে। তারপরে যেটা বলছিলেন, এগুলো সবগুলো বাস্তব। নেশার থেকে শুরু করে তারপর পড়ালেখার দিকে তো ওদের কোনো মানে নেশাই নেই। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব মাঝে মাঝে লাগে, বিশেষ করে 80-র দশক পর্যন্ত সিলেবাসগুলো, বিশেষ করে সাহিত্য হলো ভেতরের রসটাকে বের করে দেয়। প্রত্যেকটা মানুষের ভেতরে যে রসটা আছে সে রস সঞ্চার করে, শিক্ষার রস সঞ্চার করে। সাহিত্যের মধ্যে না কবিতায়, না গল্পে, না কোনো কিছু। আগে আমরা বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের এক একটা কবিতা, এক একটা গল্প, বিদ্যাপতি, এমন ভাবে এসে এদের মধ্যে কিচ্ছু নেই। স্টুডেন্ট পড়তেও মজা পায় না। আমাদের এখনো 7-8 যেসব কবিতা মুখস্থ করেছি এখনো মনে আছে। 11 পর্যন্ত, 9 পর্যন্ত, 10 পর্যন্ত তো আমাদের কবিতা মুখস্থ করতেই হতো। স্কুলের ওই ধরনের একটা প্রেশার ছিল। আজকে তো কেউ রিডিং এ পড়তে জানে না। তাহলে এখন কি তাহলে বলা চলে, আপনারা কি সেটাকে মেনে নেন যে ছাত্র শিক্ষক সম্পর্ক দিন দিন অবনতির পথে গেছে? অবনতির পথে। এখানে আমি আরেকটা কথা বলছি, আমার আরেকটা জিনিস খুব লজ্জা লেগেছে। এতগুলো টিচার একটা টিচারকে মারছে, একটা টিচার গেল না, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। উনি কি করেছেন? উনি যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকেন 100 বার তাহলে সেটা বিচার হবে, পরে হবে। একটা মানুষ আমরা, কিন্তু যেভাবে কোনো একটা ভুল হতে পারে, একটা শিক্ষকেরও ভুল হতে পারে, একটা ছাত্রছাত্রীরও ভুল হতে পারে। তাহলে একটা শিক্ষক যদি কিছু করো এইভাবে ওপেনলি, মানে স্কুল মাঠের মধ্যে এতগুলো শিক্ষক আছে, এতগুলো গাইডিয়ান আছে, কেউ কিছু গাইডিয়ান সহ এসে করছে, এটা মানে অভিভাবক এবং বিশালভাবে একটা শাস্তি হওয়া উচিত। এই ধরনের একটা কাজকে বিশালভাবে একটা শাস্তি হওয়া উচিত, যেটা ত্রিপুরা রাজ্যের নজির হয়ে থাকে। এখন সরকার কি করছে, ডিপার্টমেন্ট কি করছে, আমরা তো আর এটা বুঝতে পারছি না। ঠিক নজিরবিহীন শাস্তি হওয়া দরকার এটা। আমরা অবশ্যই এই ঘটনার দিকে চোখ রাখবো। এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন বা আগামী দিনে গ্রেপ্তার হবেন, বা কি কি হয়, আইনি প্রক্রিয়া কি হয়, তদন্ত প্রক্রিয়া কি হয়, সেটা অবশ্যই আমরা নজর রাখবো, আপনাদের জানাবো। কিন্তু আমরা আজ একটু অন্য একটা দিকেও চোখ রাখবো, যেহেতু দুজন শিক্ষাবিদ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প, রাজ্যের শিক্ষা ব্যবস্থার শিক্ষক স্বল্পতা, এমন অনেক কিছু নিয়ে আলোচনা করি এবং সেই শিক্ষাঙ্গনে চোখ রেখে আমরা বোঝার চেষ্টা করি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন চলছে। কিন্তু একটা সময় ছিল যখন ছাত্র ছাত্রীদের স্কুল চলাকালীন স্কুল থেকে বেরোনো প্রায় অসম্ভব ছিল, এটা আমরা জানতাম। কিন্তু আজকাল প্রায় দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তা অবরোধ যেন যে কোনো সমস্যার প্রতিবাদের একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছে আজ। স্কুলের শিক্ষক নেই, রাস্তা অবরোধ। শিক্ষক বদলি করা হয়েছে, রাস্তা অবরোধ। স্কুলে বিদ্যুৎ নেই, জল নেই বা অন্য কোনো সমস্যা, রাস্তায় বসে পড়ছে ছাত্রছাত্রীরা। এমনকি পরীক্ষায় অকৃতকার্য হয়েও রাস্তা অবরোধ করছে ছাত্রছাত্রীরা। এ কোন সংস্কৃতি? স্কুল কলেজের সমস্যা হলে শিক্ষক অধ্যাপকরা রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, কিন্তু সব গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে কার দৃষ্টি আকর্ষণ করতে চায়? এই সংস্কৃতি আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে কতটা সমৃদ্ধ করবে ভাববার সময় হয়ে গেছে। কি মনে করেন ননি স্যার, আপনার কি মনে হয়? কথায় কথায় ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা শিক্ষা ব্যবস্থার জন্য? না, এটা তো মোটেই ভালো দিক আমি কি করে বলবো, যেটা ভালো না এটাকে তো ভালো বলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা কেন জেনারেট করছে, মানে এই দিকে যাচ্ছে কেন?
আমি তো প্রথমেই গৌতমবাবু আলোচনা করেছেন, স্কুলগুলি এতটা সমস্যায় জর্জরিত, ধরুন সায়েন্সের টিচার একজন মাত্র আছে, এটাও ট্রান্সফার করে দিল। এখন এলাকাতে দেখবেন ছাত্ররা পড়াশোনা করছে, সব ছাত্র তো আর খারাপ না, ফাঁকিবাজ না, কিছু ছাত্র তো ভালো থাকে। এখন তাদের যে নিত্য নৈমিত্তিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কোনো সুরাহা তারা করতে পারে না। আচ্ছা, কাউকে বলেও হয় না, হেডমাস্টারকে বললেও হবে না, এলাকার যারা নেতা আছে, এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো এসএমসি কমিটিগুলো, এগুলি অশিক্ষিত অর্ধশিক্ষিত 7 পাস 8 পাস এসবগুলো স্কুলের মধ্যে গিয়ে মানে সর্দারি করে। এরা শিক্ষকতার কোনো স্কুলের পড়াশোনার কোনো মর্যাদা বুঝে না। এবং গার্জিয়ানরাও দেখবেন যদি মিড ডে মিলের ডিম যদি না পায় তখন গিয়ে দরবার করে, কিন্তু স্কুলে যখন ক্লাস হলো না, পড়াশোনা কদ্দূর হলো হলো না হলো সেটার কোনো খবর রাখে না, তার জন্য হলে না। কিন্তু পরীক্ষার পরে তারা দেখে বাচ্চাদেরকে নাম্বার কেন দেওয়া হলো না, এটা নিয়ে আবার ওই কমিটিগুলির লোকরাও এসে শিক্ষকদের উপর প্রেসারাইজ করে। শিক্ষকরা কিন্তু আছে সংকটে, এটা ঘটনা। এখন এই যে পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত আর কি, এটার থেকে আস্তে 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 এই জিনিসটাই এই জায়গায় চলে এসেছে। দ্বিতীয়ত হলো যেটা আমি এখনো বলবো, স্কুলে ক্লাস ওয়ার্ক খুব কম, এবং দেখবেন প্রাইভেট টিউশনের মাত্রা অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে। সব শিক্ষক করেন না, আমি বলবো যে আমরাও আগে দেখেছি প্রাইভেট টিউশনি, উনি যেটা বলছিলেন 80 দশকে, আমরা তো আগে প্রাইভেট টিউশনি কাকে বলে জানতামই না। এখন তো শিক্ষকের কোয়ালিটি যাচাই করা হয়, প্রাইভেট টিউশনে কত ছাত্রছাত্রী আছে সেটা কেউ যদি নিজের ইচ্ছেতে না করে থাকেন বলা হয় ভালো টিচার নয়। আমি একটা স্কুলে পড়াশোনা করতাম প্রাইমারিতে, সিঙ্গেল টিচার, এই কয়েকদিন আগে স্যার আমি ফেসবুকে দিয়েছিলাম, স্যার মারা গেছেন, আমি গেছি ছুটে শুনে আমার সঙ্গে। উনি আমাকে কিন্তু একদম আমার জীবনের প্রথম শিক্ষক বিরাজ মোহন চৌধুরী, উনি একা ছিলেন শিক্ষক আমাদের স্কুলে, আমি যে গ্রামে যে পড়াশোনা করতাম। আমার কাছে মনে হয়নি যে একজন শিক্ষক পড়াচ্ছেন। আচ্ছা, সত্যি কথা বলতে কি, স্যার থেকে অনেক কিছু শিখেছি একজন শিক্ষকের কাছ থেকেই। সবাইকে নিয়ে বসতেন উনি সিনসিয়ারলি অনেস্টলি, এবং গ্রামে ঘুরে ঘুরে ছাত্রদেরকে কালেকশন করে আনতেন। এখন আমিও যখন আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল, যেখানে প্রত্যন্ত গ্রামে থাকতাম, সন্ধ্যার পরে বেরিয়ে যেতাম, ওই যে দরমার ঘর বা বেড়া দিয়ে ফাঁক দিয়ে দেখতাম পড়াশোনা করে কিনা। পরের দিন স্কুলে আসলে তুই রাত্রি 8টার সময় কোথায় ছিলি বল। ঠিক, মানে সেই দিন তো এখন আর নেই, সেই দিনটা নেই। আমি বলছি শিক্ষকদের যে এই যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশন না, অন্য কারণও আছে, এটাও ঘটনা বলছিলাম তো, যে গার্জিয়ানদের মেন্টালিটি কোন জায়গায় গেছে। আর স্কুলের ক্লাসের পড়াশোনা, ওই যে প্রাইভেট টিউশনের যে ব্যাপারটা, তাহলে এই সমস্যাগুলোর জন্য আপনি বলছেন যে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে। না, এটা একটার সঙ্গে একটা সম্পর্ক, শুধু তো রাস্তায় নামে না, ওরা এই সমস্ত সুরাহা পায় না। দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যে মানে পড়াশোনার মূল্যটা দিনে দিনে কমে যাচ্ছে। প্রাইভেট টিউটর রেখে দিয়েছি, ফেল যদি করে, খারাপ রেজাল্ট যদি করে, তাহলে গার্জিয়ান বলে যে স্যার আমি তো 5 জন টিচার রেখেছি, 6 জন টিচার রেখেছি, কেন ঠিক করলো? কিন্তু স্কুলের যে পড়াশোনার যে মূল্যটা, যেটা যথেষ্ট পরিমাণে 40 মিনিট বা 45 মিনিট একজন শিক্ষক মশাই ক্লাসে যে বিষয়টা পড়াবেন, টিচিংটা দেবেন, প্রাইভেট টিউটরের কাছে সেখানে আসে। সবচেয়ে অবাক লাগে যারা এরকম টিউশনি করেন, সব টিচার করেন না, যারা স্কুল টিচার করেন, এরা দেখা যায় কি, বা অন্যরাও যারা পড়েন, বাজারে গাইড বইগুলো আছে না, স্টুডেন্ট কিনার আগে ওরা কিনে আগে, ওগুলো দেখে দেখেই কিন্তু ব্যাপার স্যাপার করে। এটা অর্থ এই না যে সবার ভিতরে সাংঘাতিক কিছু আছে। অঙ্কের টিচার বা সায়েন্সের বিষয় যারা পড়ান তাদের হয়তো কিছুটা দক্ষতা আছে, অন্যান্য সাবজেক্ট যা পড়ান, কেউ যদি শুনেন রাগ যদি করেন, কিছু করার নেই, কারণ আমি আগেও এগুলোর সম্পর্কে ফাইট করতাম, এখন এগুলো বলতে আমার কোনো সমস্যা নেই। দিস ইজ দ্য একদম রিয়েল সিচুয়েশন। এই যে এই অবস্থাটা, যে সমস্যা অনেক কিছু অনেক দিকে আছে, এবং কিন্তু তবুও তারপরেও রাস্তায় যে ছাত্রছাত্রীরা নেমে আসছে, তা অবশ্যই শিক্ষা ব্যবস্থার জন্য, আগামীর ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে কিনা। অনেকেই বলেন যে ছাত্রছাত্রীরা যে নিজেদের সাহসে এই পথ অবরোধ করতে পারে না স্যার, এখন প্রচ্ছন্ন মদত থাকে, কি মনে করেন? ওই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আমাদের লোকাল একটা কথা আছে, কারণ পড়ালেখার মধ্যে কিছু নেই। আর ছাত্রছাত্রী যে রাস্তায় বসে তাও কিন্তু না, ছাত্রছাত্রীদেরকে পেছন থেকে গাইড করা হয়, বসানো হয় ওদেরকে। এখন আমি মনে করছি যে ওদেরকে কাজে লাগাবো, আমি কাজে লাগিয়ে দিচ্ছি। আমি টিউশনি করছি, আমি হয়তো ট্রান্সফার হয়ে গেছি, ওদেরকে আমি কাজে লাগাচ্ছি, ওদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছি, ওই গাইডিয়ান গুলো ওদেরকে মদত দিচ্ছে। তো এই যে পলিসিটা, এটা তো আসলে রাজ্যটাকে ধ্বংস করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করা হচ্ছে।
এইটা কোনো অবস্থাতে মানা যায় না। এগুলো না করে কিভাবে সমস্যার সমাধান করা হয়, হয়তো একটা যেমন আমাদের সময় যখন টিচার বদলি হতো, আমরা সংবর্ধনা দিতাম, ফেয়ারওয়েল একটা সিস্টেম থাকতো, সেখানে ছাত্র শিক্ষক কান্নার রোল চলতো একদম। আজকের দিনে কি হচ্ছে, কে কোথায় বদলি হচ্ছে, কে কখন আসছে, কোনটার শিক্ষক। আমার এখনো মনে আছে, আমরা তো নমস্কার করতাম প্রতিনিয়ত স্কুলে গেলে, বন্ধের আগে, পুজোর বন্ধের পর, বৈশাখ মাসের পর আমরা গিয়ে প্রত্যেকটা টিচারকে নত হয়ে প্রণাম করতাম। এবং আমি যখন মানে শিক্ষকতার চাকরিতে ঢুকেছি, আমার স্কুলে যে হেডমাস্টার ছিল প্রতিনিয়ত উনি ডেকে ডেকে করতো, আমাদেরকে শিখাতো যে এটা করাবে সবসময়, ছাত্রছাত্রীদেরকে পা ধরে নমস্কার করতো, এবং কেউ যদি একটু কোনো অন্যায় করতো, দুষ্টামি করতো, ওই হেডমাস্টার ডেকে এনে ওই স্যারকে কিন্তু ওই ছাত্র দিয়ে পা ধরে নমস্কার করাতো। এই যে কালচারগুলো নষ্ট হয়ে গেছে, কারণ একটা সংস্কৃতি ছিল এখানে, ছাত্র এবং শিক্ষকদের কিন্তু একটা আত্মিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আজকে ওই যে বললাম সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এবং এটার জন্য সমাজ দায়ী, ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থা দায়ী, শিক্ষক স্বল্পতা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে। তো সমস্যাগুলো সমাধান করার জন্য যে একটা সমন্বয় করা, এই এসএমসি কমিটি যেটা বলছে, মানে কারোর সঙ্গে কারোর কিন্তু নাই, কমিটি একটা বানানো আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এনসিআরটি থেকে একটা প্রজেক্ট এসে এটা করতে হবে, এইভাবে কমিটি বানাও, এইভাবে কমিটি বানাও। তো কমিটিগুলো হচ্ছে কি যার যার মন মতো কমিটি হচ্ছে, মানে আমি যেটা বলবো সেটাই যাতে হয়। তো অটোমেটিক্যালি শিক্ষা নিয়ে কথা বলার মতো হয়তো কমিটির মধ্যে লোক নেই। এবং মিটিংগুলো যে আমরাও দেখেছি, মিটিংগুলোতে ডাকলে মানে যদি 20 জনের টিম থাকে, 3 জন ফোন করতে করতে আসে, 2 জন 3 জন ফোন করতে, তাহলে কারোর কোনো এখানে ইয়ে নেই। যেমন গাইডিয়ানের সঙ্গে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক মাঝে মাঝে বসা হয়, ওদেরকে বলতে বলতে আসে না, তাহলে না এলে কার কি প্রবলেম কেউ বলতে চায় না। অনেক সময় আমি ব্যক্তিগতভাবে ঠিক করে কাজ করছে কিনা এই মনিটরিং করার দায়িত্ব কার? এটা দায়িত্ব দপ্তরের দায়িত্ব। অবশ্যই। তাহলে দপ্তর কি ভূমিকা নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে কি? মাঝে মাঝে কিন্তু খুব বড় বড় করে করতে চাইছে, করলে কি হবে, গাইডিয়ান আসে না। তাও বিভিন্ন পদ্ধতিতে সাজিয়ে টাজিয়ে বেশ কয়েকবার করা হয়েছে, করা হলে কি হবে, ঠিক মতো লোক এর ফিডব্যাকটা নেই, পরবর্তী সময় কেউ আসতে চায় না। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন, যেহেতু ছাত্রদের রাস্তায় বসার কথা উঠছে, ছাত্ররা বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি পরীক্ষায় অকৃতকার্য হয়েও কিন্তু রাস্তায় বসেছে, এবং তারপর অবশ্যই রাস্তায় বসাতে তাদের কাজ হয়েছে, তাদেরকে নিয়ম পাল্টে তাদেরকে সেখানে আটকানো হয়নি, ফার্স্ট সেমিস্টার হোক বা সেকেন্ড সেমিস্টার হোক। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র জীবনে বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে জড়িয়ে গেলে শিক্ষায় মনোনিবাসে ব্যাঘাত ঘটে কিনা? কারণ এখান থেকে ছাত্র জীবন থেকে তো অনেক নেতৃত্ব বেরিয়ে আসে, এবং যে কোনো নেতৃত্বই বলে যে তারা তো ছাত্র জীবনের নেতৃত্ব ছিল বা নেতা ছিল। কিন্তু আপনারা তো শিক্ষকতা করেছেন, আসলে যে পড়াশোনায় মন নষ্ট হয় কিনা, ব্যাঘাত ঘটে কিনা এইসব ধরনের আন্দোলনে জড়িয়ে পড়লে? এটা তো 100 বার। এখন ওই যে আপনি যেটা বললেন, নেতৃত্ব তৈরি হচ্ছে ছাত্র জীবন থেকে। এখন নেতা হতে গেলে ছাত্র জীবন থেকে নেতৃত্ব তৈরি হয় না, এবং কোয়ালিটি যারা আছে, মেরিটোরিয়াসরা পলিটিক্সে যেতেও চায় না। সুতরাং শিক্ষার মূল্য যারা আছেন, হট্টাকর্তা বিধাতা, এরা কদ্দুর বুঝেন, এটা নিয়ে ইয়ে আছে। আর উনি যেটা বললেন যে ফিডব্যাক নাই, আর প্রথম একটা কথা উনি যেটা শুরু করেছিলেন, আমি এটা বলবো ভাবছিলাম, ভুলে গেছি, সেটা হলো মরাল এডুকেশন। মরাল এডুকেশন মানে হলো ধর্মীয় শিক্ষা না। গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, চুরি করা খারাপ, মিথ্যে কথা বলা খারাপ, ঠিক আছে? যেমন মহাত্মা গান্ধীর একটা কথা আছে, মহাত্মা গান্ধী বলছিলেন যে শিক্ষক মিথ্যা কথা বলে তার ছাত্রদেরকে বলার অধিকার নাই যে ইউ টেল দ্য ট্রুথ, তুমি সত্যি বলো, ঠিক আছে? এখন আমি যদি নেশাগ্রস্ত হই, আমি যদি সিগারেট খাই, ছাত্র যদি দেখে, ছাত্র কিন্তু আমি ছাত্রকে বলতে বাধ্য, মানে আমি বলার অধিকার নাই যে তুমি এই নেশাটা করবে না। এই যে ডেডিকেশন, আগে আদর্শবান শিক্ষককে হতে হবে। হ্যাঁ, এই যে ডেডিকেশনটা, আপনি আচরণী ধর্ম পরকে শেখাও, তো এই আচরণটাই তো নাই। এই যে ডেডিকেশনটা, যে ওই ডেডিকেশনটাই আস্তে আস্তে কমে গেছে। আর অন্যান্য যে এনভায়রনমেন্ট গুলো আছে, এখন সরকারি সার্কুলারটা, একটা সার্কুলার আছে, এই সার্কুলারের জমা দিতে দিতে স্কুলগুলি শেষ। এখন চলছে শুধু এডুকেশনটা সার্কুলার। আমরা যখন শিক্ষকতা করতাম, লেসন প্ল্যান কিভাবে, সিলেবাস শেষ হয়ে গেছে কিনা, শেষ হলেও ছাত্ররা বুঝতে পেরেছে কিনা, এই জিনিসগুলো তখন খুব আলোচনা হতো ক্লাসে বসে আমরা। এখন হলো ওই সিটিটা জবাব দেওয়া হয়েছে কিনা, ওই গাছে স্কুলের বিদ্যালয়ের মাঠে কটা গাছ আছে সেই হিসাবটা দেওয়া হয়েছে কিনা, প্রতি মাসে প্রতিদিনে। এখন ডিপার্টমেন্টের কাছে যে এই যে বিষয়গুলো যায় আইএসএ বা কোথাও যায় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে, সেখান থেকে যায় আবার ডাইরেক্টরেটে, তো প্রতি মাসে কি প্রতিদিন এই হিসাবটা দিতে হবে? কিন্তু এটাই দেয়, তাহলে আগের হিসাবগুলো গেল কোথায়?
ওকে, তো ডিপার্টমেন্টের একটা লেদার্জি এখানে আছেই, দুর্বলতা এখানে ফাঁক রয়ে গেছে। দপ্তরের আপনার দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করতে পারবো যে বিভিন্ন যে স্কুলগুলো চলছে বা এসএমসি গুলো যে রয়েছে দপ্তর কিভাবে পরিচালনা করছে এবং দপ্তর সেই দিকগুলো শুধু শিক্ষক স্বল্পতা বা সিলেবাসের কথা, পরীক্ষায় পাশ ফেল নয়, আরো অনেক বিষয় রয়েছে শিক্ষাঙ্গনে যেগুলোতে নজর দেওয়া প্রয়োজন, সেখানে দপ্তর কতটা দিতে পারছে এবং কতটা দিচ্ছে, কতটা দেওয়া প্রয়োজন, সে বিষয়ে নিয়ে আমরা অন্য কোনো দিন অবশ্যই আলোচনা করতে পারবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ গৌতম স্যার, আপনাকেও ধন্যবাদ। নমস্কার, আপনাদের ভ্যানগার্ডের দর্শকদেরকে নমস্কার। দর্শক বন্ধুরা, একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমর্থন ও বিশ্বাসের হওয়া উচিত। উভয় পক্ষই একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যেখানে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে এবং জীবনে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞানের পথে পরিচালিত করে, পাশাপাশি শিক্ষকরা প্রায়ই পরামর্শদাতার ভূমিকাও পালন করে। তারা শুধু জ্ঞানের ট্রান্সমিটারই নয়, বরং গাইড। তারা গাইড করেন ছাত্রদের ভবিষ্যৎ, অনুপ্রাণিত করেন। কিন্তু বর্তমানে অনেক ঘটনা ছাত্র ও শিক্ষক সম্পর্ককে কলুষিত করছে। তাই মুক্তির পথ নিয়ে ভাবতে হবে সবাইকে। শিক্ষক, অভিভাবক, ছাত্র তো বটেই, ভাবতে হবে সমাজকে, ভাবতে হবে প্রশাসনকে। আমরা নজর রাখছি শিক্ষাঙ্গনের সব খবরে, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।